আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, ভালোর দলে আছো। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। তোমাদের মাঝে আবারও দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম, অপরিচিত অর্ধাঙ্গিনীর। তো চলো, কথা বাড়াতে চাই না, সরাসরি গল্পতে চলে যাই। সকালের মিষ্টি রোদের আভা জানালার ফাঁক গলে ঘরে এসে পড়েছে। সাথে যোগ হয়েছে পাখির কিচিরমিচির এক অপূর্ব সুর। এই স্নিগ্ধ আলো আর কোলাহলের হৃদির ঘুমের ঘোরটা একটু হালকা হলো। আধবোজা চোখেই হাত বুলিয়ে বালিশের পাশ থেকে মোবাইলটা টেনে নিল সে। স্ক্রিনের দিকে তাকাতেই তার কপালে ভাঁজ পড়ে গেল। 7টা বেজে গেছে। ধুর, নামাজটাও মিস হয়ে গেল। রাতে দেরি করে ঘুমানোর মাসুল যে এভাবে শুনতে হবে তা কে জানতো। বিছানা ছেড়ে তাড়াহুড়ো করে উঠে শরীরে ওড়নাটা কোনো মতে জড়িয়ে হৃদে রান্নাঘরের দিকে পা বাড়ালো। বুকটা ধুকপুক করছে। রিমা চৌধুরীকে এখন কি বলবে ভাবতেই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। রান্নাঘরে পা রাখতেই মশলার ঝাঁঝালো গন্ধে চারপাশ ভরে গেছে। সাথী একাগ্র মনে মাংস কষাচ্ছে। পাশের পিঁড়িতে বসে আমেনা এ বাড়ির কাজের খালা, যে এতদিন গ্রামে ছিল, পরম মমতায় মশলা বাড়ছে। আর রিমা চৌধুরী নিপুণ হাতে আমেনাকে বুঝিয়ে দিচ্ছেন দুপুরের মেনুর খুঁটিখাটি। রিদি রান্নাঘরের দরজায় এসে জড়সড় হয়ে দাঁড়ালো। অপরাধীর মতো হাত কসলাতে কসলাতে আমতা আমতা করে বলল, রাতে ঘুমাতে একটু দেরি হয়ে গিয়েছিল তো, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল ছোট মা। রিদি ভেবেছিল হয়তো বরাবরের মতো বকাঝকা শুনতে হবে, কিন্তু রিমা চৌধুরী তাকে অবাক করে দিয়ে শুধু একটু বিরক্তি স্বরে বললেন, কলেজে যাওয়ার আগে দুপুরের রান্নাটা যেন সেরে যাস। কথাটুকু বলেই তিনি দ্রুত পায়ে সেখান থেকে চলে গেলেন। রিমা চৌধুরী চলে যেতেই পরিবেশটা যেন একটু হালকা হয়ে এলো। সাথী এতক্ষণ চুপচাপ ছিল, এবার সুযোগ বুঝে হৃদির দিকে তাকিয়ে বাঁকা হেসে দুষ্টুমির সুরে বলল, কিরে নন্দিনী, আর কতদিন এভাবে ঘোমটার আড়ালে রাত জেগে জামাইয়ের সেবা করে যাবি? আরহানের কোনো বোন নেই, তাই হৃদিকে সে আপন বোনের মতোই আগলে রাখে। সেই সুবাদে সাথীও হৃদিকে ভালোবাসার জায়গা থেকে নন্দিনী বলে ডাকে। সাথীর মুখে এমন কথা শুনে হৃদি মুখটা ভেকসি কেটে বলল, আমার বয়েই গেছে তোমার ওই বেয়াদব দেবরের সেবা করতে। কথাটা বলেই সে সাথীকে রান্নায় সাহায্য করতে চেয়ে বলল, আমাকে দাও ভাবি, বাকিটা আমি করে দিচ্ছি। তুমি বরং টেবিলে খাবার সাজিয়ে দাও। সাথী হেসে বারণ করে দিয়ে বলল, তুই বরং দুপুরের রান্নায় বাকি কাজটুকু একটু গুছিয়ে নে। নাস্তা প্রায় শেষ, আমি ওইদিকে সাজিয়ে দিচ্ছি। সাথী ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। বাড়ির বড়রা ততক্ষণে টেবিলে এসে বসে পড়েছেন। হৃদি দুই চুলায় রান্না চাপিয়ে দিয়ে আমেনা খালার ওপর নজর রাখার দায়িত্ব সঁপে দিয়ে ডাইনিংয়ের দিকে ছুটল। এত মানুষের খাওয়া দাওয়া সব গুছিয়ে পরিবেশন করতে সাথে একা হিমশিম খেয়ে যাবে। হয়তো বাচ্চারাই ততক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে। ঠিক সেই মুহূর্তেই সিঁড়ির দিক থেকে হাসি খুশি গলার আওয়াজ শোনা গেল। আরহান তার দুই মেয়েকে দুই পাশে বগল দাবা করে নিয়ে নিচে নামছে। ঠিক তার পিছু পিছুই নামছে আরবান। হৃদির পরিস্থিতি বুঝে দ্রুত এগিয়ে গেল এবং আরহানের কোল থেকে জোহাকে আলতো করে নিজের কোলে তুলে নিল। আরহান মুচকি হেসে তোহাকে সাথীর কোলে তুলে দিয়ে নিজে নাস্তার টেবিলে বসে পড়ল। সাথী আর হৃদি বাচ্চা দুটোকে কোলে নিয়ে সবাইকে এটা সেটা এগিয়ে দিচ্ছে। আরহানকে খুব তাড়াহুড়ো করে খেতে দেখে হৃদি এগিয়ে গিয়ে পাতে মাংস তুলে দিতে দিতে বলল, ভাইয়া, আস্তে ধীরে খাও তো, এত তাড়াহুড়ো করছো কেন? আরহান খেতে খেতে বলল, বনু, আজ জরুরি একটা মিটিং আছে রে, তাড়াতাড়ি যেতে হবে, ক্লায়েন্ট অপেক্ষা করছে। এদিকে জোহা হৃদির কোল থেকে লাফিয়ে ঝাঁপিয়ে বাবার কাছে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। আরহান সেদিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলল। কি করবে? কাজের চাপে বউ বাচ্চাগুলোকে সময় দিতে পারে না। সকালে বের হয়, রাত 12টায় বাড়ি ফিরতে হয়। এত বড় ব্যবসা পুরোটা তাকে একা সামলাতে হচ্ছে। দুই ভাই যে পেশা বেছে নিয়েছে তাতে তাদের দম ফেলার ফুসরত নেই। তবুও সৌহার্দ্য দেশে আসার পর থেকে টুকিটাকি হেল্প করার চেষ্টা করে। আর আরবান সময় পেলে আড্ডা দিতে ব্যস্ত। ওদের কথাবার্তার মাঝে সারহান চৌধুরী স্ত্রীর দিকে তাকিয়ে বললেন,
তোমার ছেলে কোথায়? বাড়ি ফিরেছে? শাহিদা চৌধুরী কিছু বলবে তার আগেই হৃদি মিনমিন করে বলল, আব্বু, উনি রাতে দেরি করে ফিরেছেন। শারহান চৌধুরী কিছু বলবেন তার আগেই সিঁড়ির দিকে দুপদাপ পায়ের শব্দ। সবার চোখ সেদিকে ঘুরে গেল। সৌহার্দ্য নামছে, ঘুম ঘুম চোখ, এলোমেলো চুল, পরনে কালো টি শার্ট, ফোনে কিছু টাইপ করছে, মুখটা পাথরের মতো গম্ভীর। হৃদি এক পলক তাকিয়েই দ্রুত মাথার ঘোমটাটা টেনে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। এই লোকের আশেপাশে থাকলে বুকের ভেতর কেমন তোলপাড় করে। সৌহার্দ্য এসে চেয়ার টেনে বসতেই শারহান চৌধুরী গম্ভীর কণ্ঠে বললেন, তোমার সাথে আমার কথা আছে। সৌহার্দ্য প্লেটের নাস্তা নিতে নিতে শান্ত গলায় বলল, বলো। শারহান চৌধুরী ছেলের প্রতি ভীষণ বিরক্ত। জন্মের পর থেকে এই ছেলের মুখটা পেশার মতো করে রাখে, আর কথার মাঝে রসকস বলতে কিছু নেই। মাঝে মাঝে তিনি ভাবেন, ডাক্তারের কথা শুনে ছেলের মুখে মধু না দিয়ে চরম ভুল করেছে, যার মাসুল শুনছেন এখন। তিনি নিজেকে স্বাভাবিক করে বললেন, হৃদিতার ব্যাপারে কিছু ভেবেছ? সৌহার্দ্য বাবার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে গমগমে স্বরে বলল, কে হৃদিতা? আর আমি কি ভাববো ওটার ব্যাপারে? এক সেকেন্ডের জন্য সবাই স্তব্ধ হয়ে গেল। এই ছেলে নিজের বইয়ের নাম পর্যন্ত জানে না। আদৌ এমন মানুষ আছে যে নিজের বইয়ের নাম জানে না? শারহান চৌধুরী রাগে গিজ গিজ করতে বললেন, অসভ্য ছেলে, তোমার বউ হৃদিতা, তার কথাই বলছি আমি। সৌহার্দ্য একটু নড়ে চড়ে বসে খুব ছোট্ট করে বলল, ও, যেন কারো নাম মনে পড়েছে মাত্র। ছেলের এমন উদাসীন ছোট্ট শব্দে তিনি আরও রেগে গেলেন। তিরতিরিয়ে বললেন, কি সিদ্ধান্ত নিলে ওর ব্যাপারে? তুমি কি ওকে ডিভোর্স দিতে চাচ্ছ? ডিভোর্স শব্দটা কানে যেতেই হৃদির বুকটা কেমন যেন কেঁপে উঠল। এতক্ষণ রান্নাঘরের দরজার পাশে দাঁড়িয়ে ওদের কথাগুলো শুনছিল। না চাইতেও অবাধ্য চোখগুলো থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। শেষ পর্যন্ত ডিভোর্সি মেয়ের তকমা পেতে হবে? ভাবতেই কেমন অজানা কষ্টে বুক চেপে ধরল। এদিকে সৌহার্দ্য নির্বাক হয়ে খাচ্ছে, যেন বাবার কথাটা তার কান পর্যন্ত যায়নি। শারহান চৌধুরী ধৈর্যের বাঁধ ভেঙে গেল। উনি চেঁচিয়ে বললেন, কি সমস্যা তোমার? কথা কানে যাচ্ছে না? উত্তর দিচ্ছ না কেন? সৌহার্দ্য বিরক্তিতে কপাল কুঁচকে বাবার দিকে এক পলক তাকিয়ে চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, সেটা সময় হলে দেখা যাবে। আর আমার বউকে নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। আমি বুঝে নেব কি করতে হবে ওটাকে। বলে চলে যেতে নিলে চোখ পড়ল রান্নাঘরের দরজায় দাঁড়ানো হৃদির দিকে। সেদিকে তাকিয়ে চিরচেনা সেই গম্ভীর কণ্ঠে বলল, ইউ, দের ব্যাটারি, এক কাপ কফি নিয়ে যাও ছাদে। বলেই কোনো দিকে না তাকিয়ে সোজা চলে গেল। এদিকে সৌহার্দ্যর চোখ অনুসরণ করে তাকাতেই সবার চোখ ছানা পড়া। আরবান খাওয়ার মুখে চিবাতে ভুলে গেল। বেচারা হাসতে গিয়েও বাপ চাচার ভয়ে কোনো রকম চেপে গেল। আরহান প্রচুর বিরক্তি হলো। নিজের বউকে এমন অদ্ভুত নামে কে ডাকে? ভাই তার জানা নেই। শারহান চৌধুরী ছেলের যাওয়ার দিকে তাকিয়ে একটা হতাশার নিঃশ্বাস ফেললেন। এই ছেলে তার আল্লাহর কাছে অনেক করে চাওয়ার রহমতের ফল। বিয়ের পর থেকে শরীরের কিছু জটিলতার কারণে মা হতে পারছিলেন না। শাহিদা চৌধুরী এক প্রকার আশা ছেড়েই দিয়েছিলেন। বিয়ের প্রায় 7 বছর পর ছোট ভাই শারবান চৌধুরীর ছেলে আরহান হওয়ার প্রায় 2 বছর পর অপ্রত্যাশিতভাবে জানতে পারেন তারা বাবা মা হচ্ছেন। তাই তো এই ছেলে উনার প্রাণ। বেশি ধমকে কথা বললেও বুকটা কেঁপে ওঠে। আর তার ফলাফল হিসাবে এত রাগী আর জেদি। সবার সামনে এমন অনাকাঙ্ক্ষিত মন্তব্য হৃদির গাল দুটো টকটকে লাল হয়ে উঠল। লজ্জায় তার দৃষ্টি মাটিতে নেমে গেল। বুকের ভেতরটা তখন ধুক ধুক করছে, অথচ করার কিছুই নেই। যাকে বলে বেয়াদব লোকের পাল্লায় পড়া। হৃদি এখন ঠিক সেই পরিস্থিতির শিকার। দীর্ঘ শ্বাস চেপে লজ্জা শরম এক পাশে সরিয়ে সে দ্রুত রান্নাঘরের দিকে পা বাড়ালো। চুলার ওপর থাকা তরকারিগুলো নামিয়ে দ্রুত হাতে কফির পানি বসালো সে। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখল অনেক দেরি হয়ে গেছে। তড়িঘড়ি করে কফিটা বানিয়ে সে আমেনা খালার হাত ধরিয়ে
দিয়ে মিনমিন সুরে বলল, খালা প্লিজ তুমি ছাদে গিয়ে ওনাকে কফিটা দিয়ে এসো তো, আমার কলেজের দেরি হয়ে যাচ্ছে, আমি এখন বেরোচ্ছি বলেই কলেজের উদ্দেশ্যে চলে গেল। ওদিকে খোলা আকাশের নিচে ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে সৌহার্দ্য, হাতে ফোন থাকলেও তার চোখ দরজার দিকে, যেন কারো অপেক্ষায় আছে। কিছুক্ষণ পর যখন আমিনা খালাকে কফির মগ হাতে দেখল, মুহূর্তেই সৌহার্দ্যর চোখ মুখে একরাশ বিরক্তি ফুটে উঠল। হৃদির জায়গায় অন্য কাউকে দেখতে পেয়ে সে ভ্রু কুঁচকে ফেলল। আমিনা খালা ভয়ে ভয়ে মগটা বাড়িয়ে দিতেই সৌহার্দ্য তীক্ষ্ণ স্বরে বলে উঠল, আপনি কেন? ওইদের ব্যাটারিটা কোথায়? সৌহার্দ্যের এমন রুড আচরণে আমিনা খালা কিছুটা থতমত খেয়ে গেলেন। আমতা আমতা করে জিজ্ঞাসা করলেন, দের ব্যাটারি? কেডা ছোট্ট স্যার? সৌহার্দ্য গম্ভীর মুখে শীতল গলায় জবাব দিল, কেউ না, আপনি যান। কথাটা বলেই সে কফির মগটা টেনে নিয়ে এক চুমুক দিল। তার দৃষ্টি তখন ছাদের রেলিং ছাপিয়ে বাড়ির মেন গেটের দিকে। কফির তিক্ততা আর মনের ভেতরের জটিল অনুভূতি সব মিলিয়ে তার মুখটা পাথরের মতো কঠিন হয়ে আসে, যা দেখে বোঝার উপায় নেই মনে কি চলছে। কলেজের করিডোর দিয়ে আপন মনে হেঁটে যাচ্ছে সুমি। হঠাৎ কারো সঙ্গে প্রচণ্ড ধাক্কা খেয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যেতেই এক জোড়া বলিষ্ঠ হাত আলতো করে তাকে টেনে দাঁড় করালো। সুমি চোখ তুলে তাকাতেই দেখল সামনে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী শ্যামবর্ণের সুদর্শন পুরুষ। লোকটির চোখের চাহনি যেন সুমিকে গ্রাস করতে চাইছে। সুমির গা শিউরে উঠল বিরক্তিতে। সুমি মুখ কুঁচকে ঝাঁঝালো কণ্ঠে বলল, জীবনে কখনো মেয়ে মানুষ দেখেননি? এভাবে ড্যাশের মতো তাকিয়ে আছেন কেন? অসভ্য ব্যাটা ছেলে একটা। সুজন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ৩০ বছরের জীবনে যে মানুষটি কোনো নারীর দিকে ফিরেও তাকায়নি, সে কিনা আজ হাঁটুর বয়সী এক মেয়ের দিকে ভ্যাবলার কান্তের মতো চেয়েছিল। নিজের ওপরই ভীষণ লজ্জা আর অস্বস্তি ভর করল তার। কৈফিয়ত স্বরে কিছু বলবে, সুমি মুখ ঝামটা দিয়ে হন হন করে চলে গেল। সুজন সুমির যাওয়ার পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, কি বেয়াদব মেয়ে বাবা! একটু তাকিয়েছি বলে মনে হলো গায়ে ফোস্কা পড়ে গেল। ঠিক যেন সৌহার্দ্যর মহিলার ভার্সন। পুরো একটা রাগের ড্রাম। ডাক্তার সুজন হায়দার সৌহার্দ্যের সব থেকে কাছের বন্ধু। কলেজ শেষ করে হৃদি আশপাশের এক প্রাইভেট ক্লিনিকে এসেছে। পিরিয়ডের সময় পেটে তীব্র ব্যথাটা গত 2 মাস ধরে অসহ্য পর্যায়ে পৌঁছেছে। শাহিদা চৌধুরীকে জানাতে ওনার পরামর্শে এক গাইনি বিশেষজ্ঞর কাছে সিরিয়াল নিয়েছেন সে। কিন্তু ডাক্তারের অপারেশন থাকায় বের হতে হতে সন্ধ্যা গড়িয়ে গেল। হাসপাতাল থেকে কিছুটা দূরে হেঁটে এসে হৃদি রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলো। রাস্তাটা বেশ নির্জন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে বিরক্তি যখন তুঙ্গে, ঠিক তখনই একটা কালো গাড়ি এসে তার সামনে ব্রেক কষল। হৃদির ভয়ে বুকটা ধড়ফড় করে উঠল। মাথা তুলে তাকাতে দেখল গাড়ির ভেতর থেকে বিরক্তি মুখে কেউ একজন তাকিয়ে আছে তার দিকে। হৃদি এক পলক তাকিয়েই মুখ ফিরিয়ে নিল। লোকটার মুখটা এমন করে রেখেছে যেন মুখে তিতা করলা গুজে বসে আছে। হৃদি পাশ কাটিয়ে দ্রুত হাঁটা দিতেই সৌহার্দ্যের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, হেই সেক্সি গার্ল, গাড়িতে ওঠো, রাস্তাটা ভালো না, সন্ধ্যা হয়ে গেছে, আমি পৌঁছে দিচ্ছি। সৌহার্দ্যের কণ্ঠে অধিকার বোধের সুর। হৃদির শির দ্বারা দিয়ে এক অদ্ভুত শিহরণ বয়ে দিল। ঠিক তখনই কিছু মনে পড়তেই রাগে অভিমানে শরীর কাঁপছে তার। বাসায় নিজের স্ত্রী জীবিত না মৃত সেই খবর নেওয়ার প্রয়োজন নেই, অথচ রাস্তাঘাটে অন্য মেয়েদের প্রতি কি অসীম কনসার্ন। কথাটা মাথায় আসতেই হৃদি আর নিজেকে সামলাতে পারল না। রাগে অভিমানে দাঁতে দাঁত চেপে বলল, লুচ্চা অসভ্য ডাক্তার, ঘরে বউ রেখে অন্য মেয়ের প্রতি এমন দরদ দেখাতে লজ্জা করে না? হৃদির এমন বিস্ফোরক আচরণে সৌহার্দ্যের অভিব্যক্তিতে কোনো পরিবর্তন এলো না, বরং শান্ত গলায় নির্বাক হয়ে বলল, আমার ঘরে বউ আছে এটা তুমি জানলে কিভাবে? হৃদি মুহূর্তেই থমকে গেল। রাগের মাথায় বড় ভুল করে ফেলেছে বুঝতে পেরে ছটফট করে বলল, না জানার কি আছে? আধবুড়ো একটা লোক, ঘরে বউ থাকাটা তো স্বাভাবিক।
বলেই সে আবার হাঁটা শুরু করলো। এবার সৌহার্দ্য রেগে গিয়ে দাঁত চেপে ডাকলো, এই মেয়ে, কানে যাচ্ছে না আমার কথা? রিধি এবার সত্যিই ভয় পেয়ে গেল। যে কারণেই হোক, এই লোকটির গাড়িতে ওঠা যাবে না। সে কঠোর গলায় বলল, আপনি যদি আমাকে আর একবার বিরক্ত করেন, আমি কিন্তু লোক জড়ো করব, চিৎকার করব। সৌহার্দ্য কোনো কথা বলল না, শুধু নির্বিকার ভঙ্গিতে একবার তাকালো। রিধি কিছু বুঝে ওঠার আগেই সৌহার্দ্য গাড়ি থেকে নেমে এলো। রিধির কোনো আপত্তিকর তোয়াক্কা না করে তার জামার হাতার এক অংশ আলতো করে টেনে ধরে সোজা গাড়ির দিকে নিয়ে চলল। রিধি কিছু বুঝে ওঠার আগেই তাকে গাড়িতে ছুঁড়ে ফেলার মতো বসিয়ে দরজা আটকে দিল। গাড়ির ভেতরটা পিনপতন নীরবতায় ভারী হয়ে আসে। এসি চললেও রিদির সারা শরীর ঘেমে ভিজে যাচ্ছে। একদিকে তীব্র টেনশন, অন্যদিকে অহেতুক ভয়। এই মানুষটির সঙ্গে এক মুহূর্তেও থাকা তার কাছে অসহ্য মনে হচ্ছে। যে পুরুষ নিজের ঘরে বৈধ স্ত্রী রেখে অন্য কোনো মেয়ের প্রতি এই বাড়তি দায়িত্ববোধ দেখায়, তার কাছে নিজের পরিচয়টুকু দেওয়াও হৃদের আত্মসম্মানে লাগছে। সৌহার্দ্য নির্বিকার ভঙ্গিতে স্টিয়ারিং ধরে আছে। তার দৃষ্টি সামনের পিচঢালা রাস্তার দিকে নিবদ্ধ, যেন পাশে বসে থাকা হৃদি তার কাছে কোনো অস্তিত্ব রাখে না। হঠাৎ নীরবতা ভেঙে সৌহার্দ্য গলা খেঁখারি দিয়ে বলল, কোথায় নামবে? অ্যাড্রেস বলো। হৃদি রাগে আর অভিমানে গিজ করে বলল, জাহান্নামে নামিয়ে দিন, অসভ্য লোক। সৌহার্দ্য এক পলক হৃদির দিকে শান্ত দৃষ্টিতে তাকালো, তারপর সেই ঠান্ডা অথচ গম্ভীর স্বরে বলল, স্টুপিড, তুমি এমনিতেই জাহান্নামে যাবেই। বড়দের সঙ্গে মুখে মুখে যা তর্ক করো। সৌহার্দ্যের এই অটল শান্ত ভঙ্গি হৃদির ভেতরের জ্বালা আরও বাড়িয়ে দিল। সে ফুঁসে উঠে বলতে চাইল, আপনি জাহান্নামে যাবেন, ঘরে আপনার বউ। কিন্তু কথাগুলো তার গলার কাছে আটকে গেল। সৌহার্দ্যের চাহনি লক্ষ্য করতেই হৃদি শিউরে উঠল। লোকটা এমনভাবে চোখ গরম করে তার দিকে তাকিয়ে আছে, যেন এই মুহূর্তেই তাকে গিলে ফেলবে। সৌহার্দ্য যতই শান্ত গলায় কথা বলুক, হৃদি জানে তার ওই শান্ত রূপের আড়ালে কি ভয়ঙ্কর আগ্নেয়গিরি লুকিয়ে আছে। সে নিজে কখনো না দেখলেও বাড়ির সবার মুখে শুনেছে। বিশেষ করে আরবান তো সবসময় বলে, সৌহার্দ্যের রাগ যখন চড়ে, তখন সামনে থাকা মানুষটার কি পরিণাম হবে সেটা খোদ সৌহার্দ্যও ভুলে যায়। সৌহার্দ্যের সেই শীতল কিন্তু ধারালো চাহনি দেখে হৃদি আর টু শব্দ করার সাহস পেল না। মনে মনে রাগে ফুঁসলেও মুখে কুলুপ এঁটে বসে রইল। তার এই নীরবতার মাঝেই সৌহার্দ্য গমগমে স্বরে ধমকে বলল, উইল ইউ স্টপ সিটিং দেয়ার উইথ ইয়োর মাউথ শাট অ্যান্ড টেল মি হেয়ার ইউর ওয়ান্ট টু গেট ডাউন। হৃদি কিছু একটা ভেবে কোনো মতে তোতলামির স্বরে সুমির বাড়ির ঠিকানা বলে দিল। সুমিদের বাসা থেকে তাদের বাড়ির দূরত্ব বড়জোর 10 মিনিটের পথ। হৃদির মুখে ঠিকানা শুনেই সৌহার্দ্যর ব্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আর ইউ শিওর? হৃদের একটা পুরনো স্বভাব, মিথ্যা বলতে গেলেই ধরা পড়ে যায়। গলা আটকে আসে, সে কাঁপা গলায় বলল, জি। সৌহার্দ্য এক ঝলক হৃদির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, তুমি যেভাবে ঠিকানা বলতে গিয়ে কাঁপছো, মনে হচ্ছে তোমার বাবার ঘরে স্মাগলিংয়ের টাকা লুকানো আছে, আর আমি সেটার তদন্ত করতে যাচ্ছি। হৃদি রাগে তীর তীর করে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, আমার বাবা আপনার মতো অসভ্য ইতর নন। সৌহার্দ্য আর কথা বাড়ালো না। বিরক্তি নিয়ে মুখটা কুঁচকে সে বিড়বিড় করে বলল, এই স্টুপিড বোসা নাকটার চেয়ে আমার বাড়ির ওই 1.5 ব্যাটারির মিউটটাই ভালো। গাড়ির গতি কমিয়ে সৌহার্দ্য হৃদির দেওয়া ঠিকানায় গাড়ি থামালো। হৃদি নামার সাথে সাথেই এক মুহূর্ত দেরি না করে টায়ারের ধুলো উড়িয়ে সৌহার্দ্য গাড়ি নিয়ে উধাও হয়ে গেল। চোখের সামনে থেকে গাড়িটা সরে যেতেই হৃদির বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বুকের ভেতর জমানো কষ্টগুলো যেন দলা পাকিয়ে উঠছে। দম আটকে আসছে তার। কোনো মতে নিজের আবেগকে সামলে নিয়ে ভারী পায়ে হৃদি বাড়ির দিকে হাঁটা দিল। বাড়ির চৌকাঠ পেরোতেই হৃদির মনে হলো, আজ বাড়ির প্রতিটি কোণ যেন অন্য দিনের চেয়ে বেশি সজীব, কর্মচঞ্চল। রান্নাঘর থেকে ভেসে আসা বাসনপত্রের মৃদু টুংটাং আর রান্নাঘরের সুঘ্রাণ জানান দিচ্ছে অন্দরে কোনো বিশেষ আয়োজনের ধুম পড়েছে। কৌতূহল সামলাতে না পেরে হৃদি দোতলার দিকে না গিয়ে
সোজা রান্নাঘরের দিকে পা বাড়ালো। রান্নাঘরে পা রাখতেই দেখলো সাথী ভাবি ব্যস্ত হাতে হরেক রকমের নাস্তার আয়োজন করছে, আর পাশে আমেনা খালা নিপুণ হাতে মাছ মাংস কাটাকাটি করছেন। হৃদির দিকে চোখ পড়তেই আমেনা খালার মুখে ফুটে উঠল এক চিলতে মায়াবী হাসি। পরম স্নেহে ডেকে বলল, আইয়া পড়ছেন ছোট আম্মা। আমেনা খালার এই অকৃত্রিম বিনোদনে হৃদির এক টুকরো মালন হাসি দিল। সাথী পাশে গিয়ে দাঁড়িয়ে কিছুটা কৌতূহল স্বরেই সে জিজ্ঞাসা করল, হঠাৎ এত রাতে এত আয়োজন কেন ভাবি? বিশেষ করে কেউ আসে? সাথী ব্যস্ত হাতের মাঝেও মিষ্টি হেসে জবাব দিয়ে বলল, আসবে মানে এসে গেছে তো। সুহার্দর লন্ডনের ছোট্ট খালা এসেছেন তার মেয়ে নিয়ে। আজ রাতে এখানেই থাকবেন, কাল গ্রামে রওনা দেবেন। হৃদি ব্যাগপত্র একপাশে রেখে চুপচাপ সাথীকে সাহায্য করতে বসে পড়ল। কাজের মাঝে হঠাৎ সাথীর নজর পড়ল হৃদির বিষণ্ণ মুখটার দিকে। এক মুহূর্তে থমকে গিয়ে আলতো করে হৃদির মাথায় হাত বুলিয়ে পরম মমতায় নিয়ে বলল, কি হয়েছে আমার বোনটার, আমায় বলবি না? হৃদির গলার কাছে জমে ওঠা কান্নার দলাটা জোর করে গিলে ফেলল। হাসির আড়ালে কষ্টটা ঢাকার প্রাণপণ চেষ্টায় বলল, কিছু না ভাবি, শরীরটা আজ বড্ড নিস্তেজ লাগছে, তাই একটু দুর্বল লাগছে। সাথী কিছুক্ষণ চুপ থেকে ইতস্ত স্বরে বলল, হৃদি, এভাবে আর কতদিন চলবে? সামনে যা, কথা বল, পরিস্থিতিটা ঠিক করার একটা চেষ্টা তো কর। সাথীর কথাগুলো হৃদির বুকের ভেতর একরাশ দীর্ঘ শ্বাস হয়ে বেরিয়ে এলো। সে মনে মনেই বলল, যে মানুষটা একবারের জন্যেও আমার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি, তার সামনে আমি কেন বেহায়ার মতো গিয়ে দাঁড়াবো? যে আমাকে চাই না, তার প্রতি আমার কোনো চাহিদাও নেই। সাথীর আড়ালে চোখের কোণে জমে থাকা জলটুকু দ্রুত মুছে হৃদি কাঁপা কাঁপা গলায় বলল, ভাবি, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, তারপর তোমাকে হেল্প করছি। শরীরটা বড্ড ম্যাচম্যাচ করছে। সাথী মাথা নাড়িয়ে সায় দিল। একার পক্ষে এত কাজ সামলানো তার জন্যও কঠিন। তার ওপর বাচ্চাদের কান্না, যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। নিজের ঘরে ঢুকে হৃদি ব্যাগটা এক কোণে ছুঁড়ে ফেলল, উপুর হয়ে বালিশে মুখ গুজে দিল। অজর ধারায় নামা কান্নায় বালিশটা মুহূর্তেই ভিজে একাকার। নিজের কষ্টগুলোকে কতকাল চেপে রাখা যায়? সৌহার্দ্য যদি কোনোদিন তাকে স্বীকৃতি না দিত, হয়তো হৃদি এতটা কষ্ট পেত না। কিন্তু সৌহার্দ্য অন্য কোনো নারীর প্রতি যতটা কনসার্ন, সেটা ভেবে হৃদির বুকটা ভেঙে যাচ্ছে। এটা বড় অদ্ভুত যন্ত্রণা। সৌহার্দ্য তো আর জানে না যে, যে মেয়েটিকে সে আগলে রাখছে সে আসলে তার অদেখা স্ত্রী। কথাটা ভাবতে হৃদির বুকটা হাহাকার করে উঠল। সৌহার্দ্য কি একবারও পারত না হৃদির একটা খোঁজ নিতে? নিজের ওপর এক ধরনের তাচ্ছিল্য মিশ্রিত হাসি হাসল হৃদি। তার মতো পোড়া কপাল হয়তো পৃথিবীতে খুব কমই আছে। কিশোরী বয়সে যখন পৃথিবীটাকে নতুন করে চেনার কথা, তখনই আপনজনদের হারিয়ে নিঃস্ব হলো সে। বিয়ের অর্থ বোঝার আগেই জীবনটা জড়িয়ে গেল এক পাষাণ মানুষের সাথে, যে কিনা তার মুখটা দেখার প্রয়োজনও মনে করেননি। হৃদির মনে হলো জীবনের এই ধূসর পথটা যেন শেষ হওয়ার নয়, অতীত। সেদিন ছিল হৃদির এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিন। সবে 15 বছর বয়স। বাবা মায়ের প্রথম আদরের সন্তান হওয়ার সুবাদে কিছুটা কম বয়সেই শখ করে স্কুলে ভর্তি করিয়েছে মা মালিহা খান। সকাল থেকেই এক অদ্ভুত উত্তেজনা আর টেনশনে বুক দূর দূর করছিল তার। কি হবে ফলাফল? হৃদির বাবা আকরাম খান পুলিশের ডিএসপি। বাবা ঘরে ঢুকতেই হৃদি তার পাশে গিয়ে বসল। কিছু একটা বলতে চাইছে সে, কিন্তু বাবা তখন ফোনে জরুরি কাজে ব্যস্ত। অগত্যা বাবার দিকে তাকিয়ে গালে হাত দিয়ে মুখ ফুলিয়ে বসে রইল মেয়েটা। কিছুক্ষণ পর আকরাম খান ফোনের কথা শেষ করে মেয়ের দিকে তাকিয়ে স্নেহের সুরে বললেন, কি হয়েছে আমার মামুনিটার? এমন চুপচাপ হাফ ছেড়ে বসে আছো কেন? খুব টেনশন হচ্ছে? হৃদি বাবার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। বাবার হাত ধরে আবদার করে বলল, পাপা, আমার রেজাল্ট যদি ভালো হয় তবে আমাকে পার্কে নিয়ে যাবে? মেয়ের সেই নিষ্পাপ হাসি দেখে আকরাম খান কাছ থাকা শর্তেও না করতে পারলেন না। মাথায় হাত বুলিয়ে বললেন, ঠিক আছে যাব, তবে পার্কে না,
আজ তোমাদের রেস্টুরেন্টে নিয়ে যাব, চলবে? রিদি খুশিতে আত্মহারা হয়ে বলল, পাক্কা চলবে। ছোটবেলা থেকেই রিদি অনেক বুঝদার, কখনোই কোনো কিছু নিয়ে অহেতুক বয়ান করে না। তাই বাবার কাছ থেকে এমন উপহার পাওয়া তার জন্য ছিল দারুণ কিছু। ফলাফল সন্তুষ্টজনকই হলো। জিপিএ না পেলেও তার খুব কাছাকাছি। সন্ধ্যায় আকরাম খান, স্ত্রী মালিহা খান, হৃদি আর ছোট্ট বোন 7 বছরের হৃদাকে নিয়ে গেলেন এক রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া আর আনন্দের পর ফেরার পথে দেখা হয়ে গেল হৃদার মায়ের চাচাতো বোনের সাথে। তিনি হৃদাকে দুদিনের জন্য তাদের বাসায় নিয়ে যাওয়ার বায়না ধরলেন। আকরাম খান শুরুতেই রাজি না হলেও শেষ পর্যন্ত তার জোরাজুরিতে মেনে নিলেন। হৃদি খালার সাথে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই খালা তাকে নিয়ে পুনরায় দ্রুত গতিতে ফিরে এলেন তাদের নিজেদের ফ্ল্যাটের দিকে। খালার গম্ভীর এবং চিন্তিত মুখ দেখে হৃদির বুকটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। কিছু না বলে সে খালার সাথে ফ্ল্যাটে প্রবেশ করলো, কিন্তু ড্রয়িং রুমের দরজার কাছে গিয়েই থমকে দাঁড়িয়ে গেল সে। চোখের সামনে যা দেখল তাতে হৃদি চিৎকার করার শক্তিটুকু হারিয়ে ফেলল। বাবা মা আর আদরের ছোট বোন হৃদার রক্তাক্ত নিথের শরীরগুলো পড়ে আছে। সেই দৃশ্য সহ্য করার মতো ক্ষমতা ছোট্ট মেয়েটার ছিল না। যেন চোখের জলও শুকিয়ে পাথর হয়ে গেল তার। ঠিক তখনই তার বাবা আকরাম খানের বন্ধু সারহান চৌধুরী এবং তার স্ত্রী শাহেদা চৌধুরী সহ সেখানে এসে পৌঁছালেন। অ্যাক্সিডেন্টের খবর শুনেই ছুটে এসেছিলেন তারা। হৃদির বিধ্বস্ত অবস্থা দেখে শাহেদা চৌধুরী দ্রুত এগিয়ে এসে মেয়েটিকে নিজের বুকের ভেতর আগলে নিলেন। সারহান চৌধুরী যখন ওদের সব দায়বাধ্যতা চুকিয়ে হৃদিকে নিয়ে ফিরে এলেন, তখন চারপাশটা বড্ড নিস্তব্ধ। ছোট মেয়েটাকে কোথায় বা কার কাছে রেখে আসতেন তিনি? আপন বলতে বিদেশে থাকা ওই এক ফুপু ছাড়া পৃথিবীতে যে তাদের আর কেউ নেই। সেদিন সৌহার্দ্য 2 দিন পর রাত 11টার দিকে বাড়ি ফিরল। ঘরের চৌকাঠ পেরোতেই তার কানে এলো এক চাপা কান্নার সুর। শব্দটা খুব করুণ, যেন এক চিলতে বুক ফাটা আর্তনাদ। সৌহার্দ্য থমকে দাঁড়িয়ে একটু ঘুরতেই দেখল ঘরের মেঝেতে পুতুলের মতো ছোট্ট একটা মেয়ে বসে আছে। মাথায় ঘোমটা টানা, মুখটা ঠিক বোঝা যাচ্ছে না। তাকে ঘিরে বসে আছেন বাবা আর মা, চাচি, সবার চেহারায় এক গভীর বিষাদ। সৌহার্দ্য জিজ্ঞাসু দৃষ্টিতে মায়ের দিকে তাকাতেই শাহিদা চৌধুরী একে একে সব খুলে বললেন। মায়ের মুখ থেকে দুর্ঘটনার সেই নিষ্ঠুর সত্যটুকু শোনার পর সৌহার্দ্যের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। মনে পড়ে গেল ফেটে আসা দিনগুলোর কথা। সে নিজেও বাবা মায়ের সাথে কয়েকবার হৃদিদের, তখন হৃদি মাত্র 5 বছরের এক ফুটফুটে শিশু। সৌহার্দ্য যখনই যেত, হৃদি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকত। বড় বড় ড্যাবড্যাবে চোখে কি যেন এক মায়া। কিন্তু সৌহার্দ্যের কাছে তখন হৃদির সেই মুগ্ধ চাহনি ছিল চরম বিরক্তিকর। কারণ একদিন মেজাজ ঠিক রাখতে না পেরে ছোট্ট শিশুটির দিকে তাকিয়ে সে তিক্ত কণ্ঠে বলেছিল, হেই ইউ ট্যাবলেট, এত বড় একটা ছেলেকে এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছ কেন? স্টুপিড, এই বয়সে এত পেকে গেছো? কথাগুলো বলে সে হন হন করে চলে এসেছিল। কিন্তু অবশ হৃদি কি আর এত কিছু বোঝে? সে তো কোনো খারাপ অভিসন্ধি নিয়ে নয়, বরং সুন্দর একটা ভাইয়াকে দেখতে ভালো লাগে বলেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো। এরপর পড়াশোনা আর ব্যস্ত জীবনের জাঁতাকলে পড়ে সৌহার্দ্যের আর হৃদিদের বাড়ি যাওয়া হয়ে ওঠেনি। ভাবনা চিন্তা সেরে যখন সৌহার্দ্য সিঁড়ির দিকে পা বাড়াবে, তখনই পেছন থেকে ডাকলেন সারহান চৌধুরী। ওনার কণ্ঠস্বর আজ অন্যরকম। তোমার সাথে আমার কথা আছে সৌহার্দ্য, আমার রুমে এসো। আধঘণ্টা যাবৎ সৌহার্দ্য বসে আছে বাবার রুমে, বাবার সামনে। তিনি ছেলের পাশে বসে আছেন, অথচ কোনো শব্দ মুখ দিয়ে বের হচ্ছে না। হয়তো কিভাবে বলবে বুঝে উঠছেন না। অনেকক্ষণ বসে থাকার পর সৌহার্দ্য এবার বিরক্তি নিয়ে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা কিছু বলবে বলেছিলে? সারহান চৌধুরী ছেলের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে একটু দ্বিধাবোধ করে বলল, তোমার কাছে কিছু চাইবো, দিবে? সৌহার্দ্য ভাবল বাবা হয়তো ওর লন্ডন যাওয়া নিয়ে কিছু বলবে। তাই সে ভাবনা চিন্তা ছেড়ে বলে দিল, ওকে বলো।
সারহান চৌধুরী ছেলের হাত দুটো নিজের হাতে শক্ত করে চেপে ধরে বলল, আকরামের মেয়েটাকে বিয়ে করো তুমি, বলে ছেলের দিকে আকুতি ভরা দৃষ্টি নিয়ে তাকালো। সোহার্দ যেন টুপ করে আকাশ থেকে পড়ল। বাবার কথায় অবাক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে বলল, তোমার মাথা খারাপ বাবা, কি বলছো এসব? ওই ট্যাবলেটকে কিছুতেই আমি বিয়ে করতে পারবো না। আর আমাদের বয়সের ব্যবধান দেখেছো? আমি 26 অলরেডি, আর ওইটা অসম্ভব। সারহান চৌধুরী একটু অসহায় কণ্ঠে বলল, ও কিন্তু খুব ছোট না, 15 বছর চলে। তোমার মাও আমার থেকে 8 বছরের ছোট ছিল। এখানে আমি কোনো সমস্যা দেখছি না। সোহার্দর চোখে মুখে একরাশ বিরক্তি টেনে বলল, সে যাই হোক, আমি নিজের বাচ্চা পালার বয়সে পরের বাচ্চা পালতে পারবো না। তার থেকে বড় কথা, আমি এই মুহূর্তে বিয়ে করতে চাচ্ছি না। কিন্তু শেষ পর্যন্ত সোহার্দর বাবার অসুস্থতার কাছে হার মানল। ছেলেকে রাজি না করাতে পেরে তিনি অসুস্থ হয়ে পড়ে। এমনিতেই ওনার হার্টে সমস্যা ছিল। সেদিন রাত 12টায় কাজী ডেকে বিয়ে পড়ানো হয় তাদের। তখন বাবার প্রতি রাগ অভিমানে সৌহার্দ্য কবুল বলেই বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সুজনের বাসায় 2 মাস থেকে সেখান থেকে সোজা লন্ডনে পাড়ি জমায়। ফেলে রেখে যায় তার নববিবাহিতা কিশোরী বধূ, যে তখন তার কাছে অপরিচিতা অর্ধাঙ্গিনী। বর্তমান হৃদির ফ্রেশ হতে অনেকটা দেরি হয়ে গেছে। রান্নাঘরে সাথী একা সব সামলাতে পারছি কি না সেই চিন্তায় তাড়াহুড়ো করে ঘর থেকে বের হয়ে রান্নাঘরে যেতে মেইন দরজায় কাউকে দেখে থমকে দাঁড়ায়। দরজার সামনে দাঁড়িয়ে সৌহার্দ্য, এক হাতে ফোন। সে কারো সাথে নির্দিষ্ট মনে কথা বলছে, কিন্তু তার অন্য হাতটি ধরে দাঁড়িয়ে আছে এক তরুণী, যার মুখে অনাবিল হাসি। মেয়েটির বয়স হৃদির চেয়ে খুব বেশি হবে না, বরং কম হবে। অসম্ভব মায়াবী আর সুন্দরী। দেখে বোঝার উপায় নেই তারা কি কথা বলছে। তবে সৌহার্দ্যের চোখে মুখে যে প্রশ্রয় আর নজর, তা দেখে হৃদির মনে হলো মুহূর্তেই যেন তার চারপাশের বাতাস ভারী হয়ে এলো। এতদিন আর যাই হোক, অপরিচিতা হলেও সে ছিল। আজ অন্য কাউকে তার স্বামীর পাশে এভাবে দেখে হৃদির পৃথিবীটা যেন বিষিয়ে উঠল। বুকের ভেতরটা তীব্র অভিমানে দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে নিজেকে শান্ত করার ভাষা খুঁজে পাচ্ছে না। এক মুহূর্তের জন্য মনে হলো দম বন্ধ হয়ে আসবে। হৃদি আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে রইল না। কোনো মতে নিজেকে সামলে নিয়ে দ্রুত পায়ে রান্নাঘরের দিকে চলে গেল। এদিকে সৌহার্দ্যের ফোনের কথা শেষ হতেই মেয়েটি অভিমানী কণ্ঠে বলে উঠল, কেমন আছো ব্রো? লন্ডন থেকে ফিরে একবারও কি আমার খোঁজ নেওয়ার সময় হলো না? কথাগুলো বলে সে গাল ফুলিয়ে জেদ ধরল। রিভা, সৌহার্দ্যের খালাতো বোন, যাকে সে নিজের রক্তের সম্পর্কের বোনের মতোই চোখে হারায় আগলে রাখে। তার দাদা নানা 2 বংশ মিলে একমাত্র মেয়ে বলে কথা। সৌহার্দ্য একটা দীর্ঘ শ্বাস ফেলে রিভার গাল টেনে দিয়ে আদুরে গলায় বলল, লক্ষ্মী বোন আমার। আসলে খুব ব্যস্ত ছিলাম। প্রমিস করছি এমনটা আর হবে না। কথাটা বলে সে রিভার এলোমেলো চুলগুলো আলতো হাতে ঠিক করে দিয়ে উপরে যাওয়ার জন্য পা বাড়াতেই তার নজর আটকে গেল ডাইনিং টেবিলের দিকে। সেখানে হৃদি দাঁড়িয়ে আছে, হাতে একটা ধারালো ছুরি, সামনে ফলের ঝুড়ি। হৃদির ভঙ্গিটা বেশ অদ্ভুত। সৌহার্দ্য ব্রু কুঁচকে কিছুটা ধমকের সুরে বলল, ইউ দের ব্যাটারি, ওটা ওভাবে ধরছো কেন? হাত কেটে যাবে তো। রাখ ওটা। কিন্তু হৃদি যেন তার কথা শুনতেই পেল না। রাগে আর অভিমানে তার হাত কাঁপছিল। সেই কম্পান হাতেই সে এলো পাথারি ফল কাটতে শুরু করলো। তার মনের ভেতর তখন আগ্নেয়গিরি বইছে। দাঁতে দাঁত চেপে সে বিড়বিড় করে উঠল, হারামজাদা অসভ্য ডাক্তার! তোর বউ ছাড়া দুনিয়ার সবার খেয়াল রাখা লাগে, তাই না? জাহান্নামে তো তুই যাবি, লুচ্চা বেডা মানুষ! সৌহার্দ্য হৃদির এই অসভ্যতা দেখে প্রচণ্ড বিরক্ত হলো। রাগটা কোনো মতে চেপে সে সিঁড়ির দিকে পা বাড়াবে। ঠিক তখনই তার কানে এলো এক আর্তনাদ। উফ! সেই শব্দে সৌহার্দ্যের পায়ের গতি থেমে গেল। তড়িঘড়ি করে পেছনে ফিরতেই তার চোখের সামনে ভেসে উঠল এক বিভীষিকাময় দৃশ্য। হৃদির হাত ফসকে ছুরিটা পড়ে গেছে, আর তার আঙ্গুল চিরে তাজা রক্ত তরতর করে গড়িয়ে পড়ছে মেঝেতে। দেখে বোঝা যাচ্ছে বেশ খানিকটা কেটে গেছে।
সৌহার্দ্য রাগে বিরক্তিতে চোখ মুখ খিঁচে নিল। সৌহার্দ্য আর এক মুহূর্ত দেরি করল না। এক পা এগিয়ে হৃদির কাপা হাতটা নিজের মুঠোয় নিয়ে নিল। কাটা জায়গাটা চেপে ধরে দাঁতে দাঁত চেপে হিসিয়ে করে বলল, স্টুপিড, না ধরতে বলেছিলাম না ওইটা? আমার কথা কানে যায় না তোমার? রাগে ওর চোখ মুখ লাল। একরাশ বিরক্তি নিয়ে পেছনে ঘুরে রিভার দিকে তাকিয়ে বলল, হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? ব্রিং দ্য ফার্স্ট এইড বক্স নাও। রিবা কিছুই বুঝতে না। ঘোমটার আড়ালে হৃদিকে চিনতেও পারছে না। আসার পর থেকে হৃদির সাথে দেখাই হয়নি। তবুও ভাইয়ের গলা ঝাঁজ শুনে আর দাঁড়ালো না। ছুট লাগালো ফার্স্ট এইড বক্সের খোঁজে। যাওয়ার মুখে সৌহার্দ্যকে ডেকে বলল, আমার রুমে আছে। বলেই হৃদির দিকে তাকাতেই রাগটা কেমন যেন নিভে গেল। গলাটা অজান্তেই নরম হয়ে এলো, শান্ত কণ্ঠে বলল, খুব ব্যথা লাগছে? হৃদি উপরে নিচে মাথা নাড়ালো, যার মানে হ্যাঁ। সৌহার্দ্য হৃদিকে চেয়ারে বসিয়ে নিচে হাঁটু গেড়ে বসলো সামনে। এক পলক তাকিয়েই অবাক। সেই পুরনো বিরক্তির ঝাঁজ নিয়ে বলল, দেড় হাতের একটা মেয়ে 3 হাত ঘোমটা টেনে কাটলে তো কাটবেই, স্টুপিড একটা। কথাটা কানে লাগলো হৃদির। রাগে গা জ্বলে গেল। মুখে বলতে পারছে না, তাই মনে বিষ ঝাড়ল। হয়েছে তো তোর জন্যই, অসভ্য ডাক্তার কোথাকার। ঠিক তখনই রিবা বক্স নিয়ে হাজির। সৌহার্দ্যের দিকে বাড়িয়ে দিল চুপচাপ। সৌহার্দ্য একটা কথাও না বলে যত্ন করে কাটা জায়গাটা মুছে ব্যান্ডেজ করে দিল। কাজটা শেষ করেই উঠে দাঁড়ালো। কোনো দিকে না তাকিয়ে চলে যেতে নিলে পেছন থেকে ভেসে আসলো রিবার কৌতূহলপূর্ণ কণ্ঠস্বর। রিবা পেছন থেকে ডেকে বলল, ভাইয়া, মেয়েটা কে? সৌহার্দ্য থামল। ঘাড় ঘুরিয়ে হৃদির দিকে তাকালো এক পলক। রাগ আর বিরক্তি মিশিয়ে দাঁতে দাঁত চেপে বলল, মিউট দের ব্যাটারি, বলেই হনহন করে বেরিয়ে গেল ঘর থেকে। এদিকে রিবা বোকার মতো তাকিয়ে আছে। কিছুই মাথায় ঢুকলো না। আর হৃদি ঘোমটাটা টেনে সরিয়ে নিল এক টানে। রাগে গাল কান লাল করে কিরমির করে বলল, অসভ্য লুচ্চা ডাক্তার, আর একবার যদি আমার সামনে আমাকে দের ব্যাটারি বলিস, মুখ ভেঙে দেব একদম। হৃদি ঘোমটাটা সরাতেই রিবা অবাক হয়ে দৌড়ে এসে জাপটে ধরল। হৃদি কিছু বুঝে ওঠার আগেই এলো পাথারে চুমু দিতে দিতে আবেগে গলে গিয়ে বলল, ওই ভাবি, তুমি কি কিউট। তারপর একটু কৌতূহল নিয়ে চোখ বড় করে বলল, এভাবে ঘোমটা পড়েছিলি কেন? আমি চিনতেই পারিনি। হঠাৎ কেউ এভাবে জাপটে ধরাতেই হৃদির বুকের ভেতরটা কেঁপে উঠল। হক চকিয়ে গিয়ে এক মুহূর্ত থমকে রইল। কোনো রকমে নিজেকে স্বাভাবিক করে হৃদি একটু অবাক হয়ে বলল, আমাকে চিনো না তুমি? রিবা ওভাবেই জাপটে ধরে রেখে বলল, ইস, চিনব না কেন? আমার বোর একমাত্র বউ। আর মাম তো কত পিক পাঠিয়েছে। তোমার আমার মুখস্থ হয়ে গেছে। হৃদি রিবাকে না চিনলেও রিবা হৃদিকে ঠিকই চেনে। কারণ শাহেদা চৌধুরী বোনের কাছে অসংখ্য ছবি পাঠিয়েছে। হৃদি ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটিয়ে আলতো হাতে রিবাকেও জড়িয়ে ধরল। হৃদি তখন রাগ আর অভিমান বুকের ভেতর পুষে রান্নাঘরে চলে গেলেও সেখানে মন টিকল না। ফল কাটার বাহানাটা ছিল নিছক ছলনা। আসলে উদ্দেশ্য ছিল একবার আড়াল থেকে দেখা ওরা কি করছে। হৃদি প্রথমে না বুঝলেও পরে বুঝতে পারল সে যেমন ভাবছে তেমন কিছু না। তখন মনটা একটু হালকা হলো ঠিকই, কিন্তু সৌহার্দ্যের উপর দিনের পর দিন জমে থাকা চাপা ক্ষোভটা কিছুতেই যাচ্ছিল না। তার মধ্যে সৌহার্দ্য যখন ছুরিটা যত্ন করে রাখতে বলল, হৃদির রাগটা ধপ করে জ্বলে উঠল। এতদিন ছাত্রীর প্রতি কেয়ার ছিল, এখন যাকে সে কাজের মেয়ে ভাবছে তার প্রতিও এত কেয়ার দেখে ভেতরটা জ্বলে গেল। আর সেই জ্বলনিটাই রাগ হয়ে ওর আচরণে বহিঃপ্রকাশ ঘটল। সে দিনের পর একটা মাস কেটে গেছে। আজ ঠিক 1 মাস হলো সৌহার্দ্য দেশে নেই। সেদিন রাগ দেখিয়ে বাড়ি থেকে বের হয়েছিল, আর ফেরেনি। হৃদি সকালে উঠে জানতে পারে সৌহার্দ্য নাকি কোনো জরুরি কাজে দেশের বাইরে চলে গেছে। কবে ফিরবে কেউ জানে না। রিবার মা রায়েদা শেখও গ্রামে চলে গেছেন, কিন্তু রিবাকে হৃদি যেতে দেয়নি। মেয়েটাকে দেখলেই নিজের ছোট্ট বোনটার কথা মনে পড়ে যায়। বুকের ভেতর ভীষণ মায়া লাগে। তাই রায়েদা শেখের কাছে কাকুতি মিনতি করে রেখে দিল। উনিও হৃদির কথা ফেলতে পারেননি।
হৃদির আচরণ ব্যবহারে উনি নিজেই ভালোবেসে ফেলেছেন মেয়েটাকে। সেদিন তো তিনি স্পষ্ট বলেই দিলেন, আমার এখন থেকে ২ মেয়ে। যদি সৌহার্দ্য হৃদিকে কষ্ট দেয়, তাহলে ওই অসভ্য ছেলের কাছে হৃদিকে রাখব না, নিজের কাছে লন্ডনে নিয়ে যাব। সেদিন হৃদি খুশিতে কেঁদে ফেলেছিল। বাবা মার পর কেউ তাকে এত ভালোবাসা দিল। দুনিয়ায় এত ভালো মানুষ আছে, শাশুড়ি আর তার বোনকে না দেখলে বোঝাই যেত না। আজ ভোর থেকেই চৌধুরী বাড়িটা কেমন যেন থমথমে আর সরগম একসাথে। বিশাল আয়োজন চলছে উঠোন জুড়ে। আজ আরহান চৌধুরীর বাবা শাহজাহান চৌধুরীর মৃত্যুবার্ষিকী। প্রতি বছর এই দিনটায় শাহজাহান চৌধুরীর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কাউকে বাদ রাখেন না। বিশাল আয়োজন করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। বাড়িতে সকাল থেকে হাঁফ ছেড়ে বাঁচার ফুসরত নেই হৃদি আর সাথীর। দুপুরের খাওয়ার আয়োজন বাহিরে হলেও মেহমানদের নাস্তার পানি দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছে ওরা দুজনেই। চায়ের কাপ, প্লেট, পিরিচ সব গোছাতে গোছাতে ঘেমে একাকার। আর কাজ না জানা রিবা ভাবিদের পিছু পিছু ঘুরে এটা ওটা এগিয়ে দিচ্ছে। নাস্তার ট্রে সাজাতে সাজাতে সাথী একবার হৃদির ক্লান্তর মুখের দিকে তাকালো। চোখের নিচে কালি, মুখটা কেমন মলিন হয়ে আছে। ওর দিকে তাকিয়ে নরম গলায় বলল, তুই যা এবার, তৈরি হয়ে নে, দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে। আর কেউ নাস্তা খাবে না, বাকিটা আমেনা খালা সামলে নেবে। হৃদি মাথা নাড়িয়ে সায় দিল। ওড়নাটা ঠিক করতে করতেই পা বাড়াবে, এমন সময় পেছন থেকে ভেসে এলো তীক্ষ্ণ গলা। রিমা চৌধুরী দাঁড়িয়ে আছেন দরজায়। ঠোঁটে বিদ্রূপের হাসি দিয়ে বলল, ও আর কি তৈরি হবে, যেমন আছে তেমনই ঠিক আছে। তৈরি হয়ে রং দেখাবে কাকে শুনি? কথাটা শেষ না হতেই আরেক গলা এসে ছুরির মতো বিঁধল। রায়েদা শেখ গ্রাম থেকে আজ সকালেই দাওয়াতে এসেছেন। রিমা চৌধুরীর দিকে না তাকিয়েই বললেন, ওর যেমন রং দেখানোর কেউ নেই, তোমার তো কেউ নেই আপা। ভাইজান মাসে 2 দিনও থাকে না, তবুও তুমি পটের বিবি সেজে বসে থাকো। কোনো উত্তরের অপেক্ষা না করে হৃদের হাতটা শক্ত করে ধরে টেনে নিয়ে গেলেন নিজের সাথে। পেছনে দাঁড়িয়ে রিমা চৌধুরী গা জ্বলে উঠল। মুখের ওপর কথা বলা এই মহিলাটাকে একদম সহ্য হয় না ওনার। রাগে নাকের পাটা ফুলে উঠল, কিন্তু পাল্টা কিছু বলার আগেই রায়েদা শেখ হৃদিকে নিয়ে চলে গেছে। রায়েদা শেখ হৃদির হাত ধরে নিজের ঘরে নিয়ে এলেন। আলমারির শাড়িগুলো একটু একটু করে দেখে শেষে তুলে নিলেন হালকা কলা পাতা রঙের একটা শাড়ি। নিজের হাতে যত্ন করে পরিয়ে দিলেন। আঁচলটা কাঁধে ঠিক করে কপালে একটা আদুরে চুমু দিলেন। মাশা আল্লাহ, আমার মেয়েটাকে কি সুন্দর লাগছে। আল্লাহ কারো নজর থেকে বাঁচাক। রিবা পাশ থেকে ফিক করে হেসে বলল, মা, কারো নজর না লাগলেও তোমার ছেলের নজর ঠিকই লাগবে। ভাবিকে তো একদম পরীর মতো লাগছে। কথাটা শুনে হৃদি লজ্জায় চোখ নামালো। বুকের ভেতরটা কেমন হুড় হুড় করে উঠল। মনে মনে বলল, আমার সেই কপাল নেই। বেয়াদব লোকের নজর সব সময় বাহিরে থাকে। মনের কথাগুলো মনে চেপে আবার ছুটল ডাইনিংয়ের উদ্দেশ্যে। নিকটস্থল আত্মীয় স্বজন যারা, তারা বাড়ির ভেতরে খাবে, কার কার কি লাগে দেখতে হবে। সবার খাওয়া দাওয়া শেষ হতে বিকেল গড়িয়ে গেল। আত্মীয় স্বজন যে যার মতো চলে গেল। বাড়িটা আবার নিস্তব্ধ। শুধু রিমা বেগমের বাড়ির লোক আর রায়েদা শেখ রয়ে গেলেন। আজ রাতটা বোধহয় এখানেই কাটবে ওনাদের। সন্ধ্যা নামতেই ড্রয়িং রুমটা জমে উঠেছে। ছোট বড় সবার হাসি গল্পে ঘর সরগম। সাথী হৃদি ট্রেতে চা নাস্তা নিয়ে একে একে সবার সামনে রাখছে। মুখে হাসি, কিন্তু চোখে ক্লান্তি লুকানো। রিমা চৌধুরীর বোন সোহানা বেগমের সামনে এসে কাপটা বাড়িয়ে দিতেই উনি মুখ ঝাঁকিয়ে ঝাঁজের সাথে বলে উঠলেন, আমি চা খাই না, আমার জন্য কফি নিয়ে এসো। হৃদির বুকের ভেতরটা মুচড়ে উঠল। রাগে গাল কান গরম হয়ে যাচ্ছে, তবু দাঁতে দাঁত চেপে চুপ করে রইল। কিছু না বলে পেছন থেকে ঘুরে চলে যেতে পা বাড়ালো। পেছন থেকে তখন সোহানা বেগমের বিদ্রূপের টিপনি কেটে বলল, এমন বউ সেজে ঘুরে বেরিয়ে লাভ কি বাপু? সৌহার্দ্য তো ফিরে। কথাটা শেষ আগে ভেসে এলো এক গম্ভীর দৃঢ় পুরুষালী কণ্ঠস্বর। প্রতিটা শব্দ যেন বরফের মতো ধারালো।
নো ওয়ান হ্যাজ দ্য রাইট টু টক অ্যাবাউট সৌহার্দ্য চৌধুরীর ওয়াইফ আনলেস হি অ্যালাউন্স ইট। চলবে, গল্পের ভিতরে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।